আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পার্ট 3 তে দেখাবো ইনসার্ট মেনুর কিছু কাজ। ইনসার্টে প্রথমে দেখব ইনসার্টের কাজ। ইনসার্টের প্রথমে যেটা কাজ দেখব সেটা হলো টেবিলে ক্লিক করার সাথে সাথে এখানে টেবিলের যে সেল অ্যাড্রেসটা আছে সেই সেল অ্যাড্রেসটা এখানে শো করবে। যদি আমরা ওকে ক্লিক করি তাহলে দেখা যাবে যে একটা কলম, ওয়ান কলম নামে একটি কলমের হেডিং হয়ে গেছে। এরপরে আমরা যদি টেবিলের ভিতরে কিছু লিখতে থাকি, এইটা লিখে ফেললাম। অল্প কিছু লেখার পরে যদি আমরা এখানে যে অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার পর যদি আমরা এখানে লার্জেস্ট টু স্মলেস্ট ক্লিক করলে একটা বড় থেকে সাজবে। আর এখান থেকে যদি আমরা শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করি তাহলে ছোট থেকে সাজবে। এটা অনেক সময় দরকার হবে, তাহলে আমরা এরকমভাবে কী করে নিতে পারবো, সাজিয়ে নিতে পারবো। এটা বাদ দিতে চাইলে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। এরপরে যেটার কাজ আছে সেটা হলো পিকচার শব্দ তো ছবি। এখানে আমরা ছবি আনতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যদিও ডিটেলস দেখাইছিলাম যে কীভাবে ছবি আনতে হয়। এখান থেকে আমরা চাইলে যে কোনো ছবি ওয়ার্ডে নিয়ে আসতে পারি। একটা ছবি আনার পর এই ছবিটা আমরা কি করতে পারবো না, এই পিছনে বসাতে পারবো না, লেখার পিছনে বসাতে পারবো না। যদি কোনো কারণে আমাদের বিভিন্ন চিত্রমিত্র এখানে আনার দরকার থাকে অনেক সময় বিভিন্ন হিসাবকে বোঝানোর সুবিধার্থে, তখন আমরা এখান থেকে পিকচার আনতে পারবো। আর সকল কাজগুলোই করতে পারবো, যেরকম পিকচারের কালারগুলো চেঞ্জ করা যাবে, এখান থেকে পিকচারের ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে, আমরা চাইলে এগুলো করে নিতে পারবো। এরপরে যেটা আছে সেটা হলো কন্টেস্টের থেকেও কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরপরে এখান থেকে বিভিন্ন ডিজাইন করে নিতে পারবো পিকচারের। মাইক্রোসফট ওয়ার্ডে ডিটেলস এটা সম্পর্কে আলোচনা করছিলাম। যেহেতু এক্সেলটা এই পিকচার জাতীয় ওরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই, তার জন্য এত ডিটেলস দেখাবো না পিকচার। এরপরে ক্লিপআর্টের থেকে আমরা দেখাইছিলাম যে ক্লিপআর্টের থেকে আমরা গোতে ক্লিক করে এখানে থেকে কীভাবে পিকচার এনে কাজ করতে হয়। এখানে অনেকগুলো পিকচার আপনাকে দেখাবে, যে পিকচারটা পছন্দ হবে সেই পিকচারে ক্লিক করলেই ওইটা চলে আসবো। এরপরেও মাইক্রোসফট ওয়ার্ডে আমরা অটো শেপ, বিভিন্ন শেপ তৈরি করা দেখাইছিলাম, এখানে আর এটা দেখব না। এরপরে যে গুরুত্বপূর্ণ কাজ স্মার্ট আর্টে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে দেখব কিছু তথ্য। এখান থেকে আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। এখান থেকে যে কোনো তথ্যকে এইরকম ডিজাইনে সাজাতে চাইলে আমরা সাজাতে পারবো। অনেক সময় দরকার হয় এই ধরনের চিত্রভিত্তিক তথ্য আমাদের প্রদর্শন করার। যে তথ্যটা প্রদর্শন করা দরকার সেটা ক্লিক করুন, ওই ক্লিক করবেন। ওই ক্লিক করার পরে এই সার্কেলের এই যেখানে টেক্সট লেখা আছে এখানে আমরা এই তথ্যগুলো প্রকাশ করতে পারি। এছাড়াও বিভিন্ন ডিজাইন নিয়ে তথ্যগুলো আমরা কি করতে পারবো, কালার করতে পারবো, সাজাতে পারবো। অনেক সময় দরকার হয় এই তথ্যগুলো এরকমভাবে উপস্থাপন করার জন্য। এটার সাহায্যে আমরা কি করতে পারবো, এই স্মার্ট অবজেক্টের সাহায্যে বিভিন্ন গ্রাফিক্স আকৃতিতে আমরা বিভিন্ন তথ্য প্রদর্শন করতে পারবো। এখানে অলে ক্লিক করলে এইটার ভিতরে সবগুলো ডিজাইনই আমাদের শো করবে। লিস্টে ক্লিক করলে শুধু লিস্ট আকৃতিতে ডিজাইনগুলো শো করবে। এবার প্রসেসে ক্লিক করলে অ্যারো আকৃতিতে সিলেক্ট করবে। সার্কেল যদি বৃত্ত আকৃতিতে চাই, গোল আকৃতিতে চাই, এটা সিলেক্ট করতে পারি। বিভিন্ন স্টাইলে আমরা কি করতে পারি, এই তথ্যগুলো আমরা বিভিন্ন সময় উপস্থাপন করতে পারি। অনেক সময় এই তথ্যগুলো আমাদের বিভিন্ন চিত্রর মাধ্যমে প্রকাশ করার জন্য, এরকম সুন্দর স্টাইলে প্রকাশ করার জন্য আমাদের এটা দরকার হতে পারে। এটা অনেক সহজ আছে, আশা করি বুঝতে পারবেন একটু চেষ্টা করলেই। এরপরে গুরুত্বপূর্ণ অপশনটা হলো চার্ট শব্দ তো সারণী, বিভিন্ন তথ্যকে সারণী আকৃতিতে প্রকাশ করা যায়। আমরা বোঝার সুবিধার্থে একটা মিথ্যা একটা জরিপ করছি যে আমাদের সাধারণত বাংলাদেশে প্রতি বছর কতজন লোক অপুষ্টিজনিত কারণে মারা যায়। এদের মধ্যে কয়জন ছেলে থাকে, কয়জন মেয়ে থাকে এবং কয়জন শিশু থাকে, এইরকম একটা চার্ট তৈরি করা হয়েছে। তাহলে আমরা প্রথম সেল খালি রাখার পরে 2005 সাল থেকে জরিপ করছি 2012 সাল পর্যন্ত। এরপর এটা হলো মেল ছেলে, এটা ফিমেল মহিলা, আর এটা হলো চাইল্ড শিশু।
এরপরে কোন সালে কতজন লোক মারা গেছিল, ছেলে কয়জন, মেয়ে কয়জন, শিশু কয়জন, এগুলো সব তোলা শেষ। এবার যদি আমরা এটা চার্টে প্রকাশ করতে চাই, সম্পূর্ণ তথ্যকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বিভিন্ন আকৃতির চার্ট আসছে, এখানে যদি আমি কলম আকৃতির চার্টে প্রকাশ করতে চাই তাহলে এখান থেকে কলম আকৃতি সিলেক্ট করতে হবে। লাইন আকৃতি চাইলে লাইন আকৃতি, পায় আকৃতি চাইলে পায় আকৃতি, বার আকৃতি, এরিয়া, এরকম কিছু আকৃতি দেওয়া আছে। আমরা যদি এই ধরনের ডিজাইনে এই ধরনের আকৃতিতে আমরা প্রকাশ করতে চাই করতে পারি। মনে করলাম আমরা টেবিল আকৃতি প্রকাশ করব, কলম আকৃতি, সাপোজ আমরা কলম আকৃতিতে প্রকাশ করব। তো কলমের বিভিন্ন স্টাইল আছে, এক একটা এক এক ধরনের স্টাইলে কলম সাজানো আছে। আমরা যে স্টাইলটা পছন্দ হবে সেটাই ক্লিক করার সাথে সাথে ওই ডিজাইনটা হুবহু এটার ভিতরে চলে আসছে। দেখেন যে এই তথ্যগুলো আমরা এই চিত্রের মাধ্যমে কি করতে পারলাম, প্রকাশ করতে পারলাম। এটা হলো ছেলেদের কালার, এটা হলো মেয়েদের কালার, এটা হলো শিশুদের কালার। আমরা যদি কোনো কালারের উপরে মাউস পয়েন্টার রাখি তাহলে এটা কালার শো করতেছে যে মেইল, এটা 2011 সালে মারা গেছিল কত, 60,000। এরকম এই কালারটার উপরে রাখলে এটা ফিমেইল, এটা 2011 সালে 44,000। এরকম প্রত্যেকটা কালারের উপরে কি করতে পারি, আমরা মাউস পয়েন্টার রাখলে আমরা ওই তথ্যগুলো দেখতে পারি। তার মানে যে কোনো তথ্যকে যদি আমরা চার্টে প্রকাশ করতে চাই, ওই তথ্যটা আমরা সিলেক্ট করে এরকম চার্টে প্রকাশ করতে পারি। আর তথ্য বাদ দিতে চাইলে আমরা এই চার্টের উপরে ক্লিক করে ডিলিট চাপ দিলেই এটা বাদ হয়ে যাবে। তাহলে চার্টের কাজ করতে গেলে প্রথমে আমাকে তথ্যগুলো তুলতে হবে, তোলার পর তথ্যগুলো সিলেক্ট করতে হবে, এরপরে চার্টে ক্লিক করতে হবে। চার্টে ক্লিক করার পর এখানে লাইন আকৃতিতে আমরা অনেক সময় দেখি খেলাধুলা, ক্রিকেট খেলার বিশেষ করে এখানে লাইন আকৃতিতে বিভিন্ন চার্টের মাধ্যমে তাদের তথ্যগুলো প্রকাশ করে। বিভিন্ন শেয়ার বাজারের লেনদেনগুলো এরকম চার্টের মাধ্যমে কি করে, প্রকাশ করে। কোন মালের দাম উঠতেছে, কোন মালের দাম কখন নামতেছে, এগুলো আমরা চার্টের মাধ্যমে দেখতে পারি। এটা যদি বাদ দিতে চান এটি ক্লিক করে ডিলিট দিয়ে দেন। বিভিন্ন সময় সরকার যখন বাজেট করে, বাজেট দেখবেন এরকম পায় আকৃতিতে বাজেটগুলো করে দেয়, যে কোন খাতে কত % ব্যয় করবে, এটা এখানে লেখা আছে, যে লেখা থাকবে। যদিও এই তথ্যটা এরকম ব্যয়ের জন্য না, তারপরে আমি বোঝার সুবিধার্থে দেখাইলাম। যখন আমরা কখনো বাজেট করি, বাজেটগুলো দেখবেন বিভিন্ন পত্রিকায় এরকম পায় আকৃতিতে বাজেটগুলো দিয়ে দেয়, যে অমুক খাতে এত %, অমুক খাতে এত %, অমুক খাতে এত % টাকা খরচ করা হবে। এরপর টেক্সট বক্স, এটা মাইক্রোসফট ওয়ার্ডের প্রয়োজন হয়। হেডার অ্যান্ড ফোল্ডার, এটাও মাইক্রোসফট ওয়ার্ডে, আর এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। মাইক্রোসফট ওয়ার্ড একটু ভালোভাবে আপনারা প্র্যাকটিস করেন। এখানে এক্সেলের এগুলোর এরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই, তার জন্য এগুলো দেখ। এরপরে যে মেনুটা দেখাবো সেটার নাম হলো পেজ লেআউট। মাইক্রোসফট ওয়ার্ডে যেহেতু এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করছি, এখানে শুধু সংক্ষেপে একটু দেখিয়ে দিব যে পেজ লেআউটে প্রথমে যেটা আছে এটা মার্জিনের কাজটা আছে। মার্জিন যদি আমরা কাস্টম মার্জিনে ক্লিক করি তাহলে আমরা কোন পাশে কতটুকু মার্জিন দিতে চাই এখান থেকে এটা নিয়ে নিতে পারি। টপ শব্দটা পেজের উপরে, আর উপরে কতটুকু মার্জিন দিব এটা নিয়ে নিতে পারি। নিচেরটায় চাপ দিলে মার্জিন কমতে থাকবে, উপরেরটায় চাপ দিলে মার্জিন বাড়তে থাকবে। নিচে এটা হলো বটম, নিচে মার্জিন কতটুকু রাখবো, এরপরে রাইট ডান পাশে, এরপরে লেফট বাম পাশে। আমাদের ইচ্ছা মতো মার্জিন দিয়ে আসলে ওকে ক্লিক করব। এরপরে আমরা পেজটা খাড়া করব না পাতলে করব, এখান থেকে ওরিয়েন্টেশন থেকে আমরা সবসময় পেজ খাড়ায় থাকে, যদি পাতলে করার প্রয়োজন হয় তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করলে পেজটা কী হয়ে যাবে, পাতলে হয়ে যাবে। এরপরে পেপার সাইজ, আমরা যদি সাইজে থেকে বিভিন্ন ধরনের পেপার নিতে পারি, লিগাল, A4, এছাড়াও বিভিন্ন ধরনের পেজ আছে, এইগুলোতে আমরা কাজ করতে পারি। A4 অথবা লিগাল যে কোনো পেজে এখান থেকে আমরা কাজ করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের পেজ আছে, এই পেজগুলোতে চাইলেও আমরা কাজ করতে পারবো। এরপরে যেটা আছে প্রিন্ট এরিয়া, এটা মাইক্রোসফট ওয়ার্ডে ছিল না, এটা সম্পর্কে আমি একটু ভালোভাবে আলোচনা করব। আমরা যদি কখনো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো কাজ পিন করি তাহলে দেখা যাবে যে ওই পেজে যতটুকু আছে সম্পূর্ণই প্রিন্ট হবে। এটা কোনো অংশ বাদ দিয়ে প্রিন্ট করা যায় না, ওটা কেটে দিতে হয়। কিন্তু এখানে এক্সেলে একটা সুবিধা হলো যে আমরা যেহেতু এক্সেলের শিট বিশাল বড়, এই বিশাল বড় শিটের মধ্যে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি। কিন্তু যখন আমাদের প্রিন্ট করার দরকার হবে, আমি যতটুক দরকার শুধু ততটুকুই প্রিন্ট করতে পারি। মনে করি এখন আমরা এইখান থেকে কিছু প্রিন্ট করব। যদি আমরা অফিস বাটনে ক্লিক করে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখাবে যে সবগুলো লেখাই প্রিন্ট হইতেছে। কিন্তু আমার তো দরকার শুধু, এখানে ধরলাম যে আমার শুধু এই লাস্টের 3 ইয়ারটা দরকার, এইটুকে শুধু আমার প্রিন্ট করা দরকার। তাহলে আমাকে কি করতে হবে, এই 3 ইয়ার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যদি আমরা প্রিন্ট এরিয়া
প্রিন্ট এরিয়াতে যে সিট প্রিন্ট এরিয়াতে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই 3টা লাইনের একটা এরিয়া করে দিচ্ছে, যে যতটুকু আমি সিলেক্ট করেছিলাম ততটুকু একটা কি হয়ে গেছে, এরিয়া হয়ে গেছে। এখন আমি যদি প্রিন্ট করি তাহলে এই এরিয়ার ভিতরে যতটুকু লেখা আছে শুধু এই লেখাটুকুই প্রিন্ট হবে, অন্য কোনো লেখা প্রিন্ট হবে না। বোঝার সুবিধার্থে আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম, তাহলে দেখাতেছে শুধু এই 3টা লাইন, সারা পেজ খালি, অন্য কোনো লেখা দেখাতেছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনেক লেখার মাঝখান থেকে কীভাবে অল্প কিছু লেখা প্রিন্ট দিতে হয়। প্রথমে লেখাগুলো সিলেক্ট করতে হবে, এখানে সিট প্রিন্ট এরিয়া দিলে ওইটা এরিয়া বসে পড়বো, তাহলে আমরা দেখা যাবে যে ওই লেখাটুকে শুধু প্রিন্ট করতে পারবো। আর ক্লিয়ার প্রিন্ট এরিয়া ক্লিক করলে এই লেখাটুকে আর প্রিন্ট এরিয়া বাদ হয়ে যাবে। এখন যদি আমরা আবার প্রিন্ট করি তাহলে দেখা যাবে যে এই ডকুমেন্টে বা এই শিটের মধ্যে এই যত কাজ করছি সবগুলো কাজেই প্রিন্ট হবে। তাহলে আমরা অনেক লেখার মাঝখান থেকে যদি অল্প কিছু লেখা প্রিন্ট করার প্রয়োজন হয় তাহলে ওই লেখাটাকে সিলেক্ট করব, প্রিন্ট এরিয়া, সিট প্রিন্ট এরিয়া দিয়ে দিব, তাহলে শুধু এই এরিয়ার ভিতরে যতটুকু লেখা আছে ততটুকু লেখা প্রিন্ট হবে। আর এটা বাদ দেওয়ার জন্য আমরা ক্লিয়ার প্রিন্ট এরিয়াটা বাদ দিয়ে দিতে পারবো। কারণ যদি আমরা বাদ না দিয়ে দিই তাহলে কেউ যদি প্রিন্ট দেয়, এটা যদি না বুঝে যে এই প্রিন্ট এরিয়া কীভাবে বাদ দিতে হয়, সে যতই চেষ্টা করুক, যে আমি মনে করলাম যে এখানে একটা প্রিন্ট এরিয়া দিয়ে দিলাম, মনে করলাম আমি এখানে সিট প্রিন্ট এরিয়া একটা প্রিন্ট এরিয়া দিয়ে দিলাম, এখন আমি যদি এটা সেভ করে এইভাবেই রেখে যাই, যদি কেউ এই প্রিন্ট এরিয়া সম্পর্কে না জানে, সে যদি এটা প্রিন্ট করতে চায় প্রিন্ট করতে পারবে না। যখনই সে প্রিন্ট দিবে, প্রিন্ট করার পরে শুধু এই যে এই একটা কলমই দেখাবে প্রিন্টে, ঠিক আছে, শুধু এই একটা কলমই দেখাবে। অনেকে আছে যে হয়তো একটু একটা কাজ জানে, প্রিন্ট করতে পারে, প্রিন্ট তো সোজা, এখানে থেকে আমরা শুধু প্রিন্টে ক্লিক করে ওকে ক্লিক করলে প্রিন্ট হয়, কিন্তু যতবারই ও প্রিন্ট দেখ শুধু এই লেখাটুকুই প্রিন্ট হবে। ও তার বুঝতে পারবো না কি রে লেখা আছে অনেক কিন্তু এখানে প্রিন্ট হইতেছে না, ঠিক আছে। এই এরিয়াটা যদি সে আবার বাদ দিয়ে দিতে চায় বা বুঝে যে এই প্রিন্ট এরিয়ার কারণে এইটুকু লেখা আসতেছে, তাহলে এখানে কি করবে, ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিয়ে দিবে, এই লেখাটুকু বাদ হয়ে যাবে। তার জন্য আমাদের যখন প্রয়োজন হবে প্রিন্ট এরিয়া দিয়ে প্রিন্ট করবো, আবার কাজ শেষ হয়ে গেলে আমরা কি করব, প্রিন্ট এরিয়াটা রিমুভ করে দিয়ে দিব। প্রেস ব্রেকের কাজটাও পেজটাকে ভাঙা। যদি আমরা এখানে কার্সর রাখি, সেল পয়েন্টার রাখার পরে যদি আমরা প্রেস ব্রেকে ক্লিক করি, ইনসার্ট প্রেস ব্রেকে ক্লিক করলাম, তাহলে কি হলো, এই একটা লেখাকে 4টা পার্ট করছে, দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে। এখন যদি আমরা প্রিন্ট দেই, প্রিন্ট তাহলে প্রথম অংশ এইটুকু দেখা দিচ্ছে, তৃতীয় পেজ এইটুকু দেখাবে, তৃতীয় পেজ, চতুর্থ পেজ যেহেতু লিখি নাই এগুলো দেখাইতেছে না, অল্প কিছু লেখালেখি করার পর আমরা দেখে নেই। এই নিচেরগুলোতে যেহেতু আমরা কিছু লিখি নাই তার জন্য এগুলোতে শো করতেছে না, আমরা এখানে কিছু লিখে নিলাম বোঝার সুবিধার্থে। এখন আমরা যদি এটা প্রিন্ট প্রিভিউতে দেখি তাহলে প্রথম অংশ এটা, প্রথম পেজ দেখাইতেছে, পেজ নাম্বার 1-এ এটা দেখাবে। আমরা মাউসের চাকা ঘুরান দিলে এটা হলো দ্বিতীয় পেজ, এটা হলো তৃতীয় পেজ, এটা চতুর্থ পেজ। তার মানে এই অল্প কিছু লেখা 4টা পার্ট হয়ে গেছে যেখানে আমি কার্সর রাখছিলাম। আবার যদি এটা বাদ দিয়ে দিতে চান, প্রেস ব্রেকে জানে এখানে রিমুভ প্রেস ব্রেকে ক্লিক করতে পারেন। এখন দেখেন, এখন যদি আপনি প্রিন্ট দেন দেখবেন যে সব লেখাগুলোই একটা পেজে প্রিন্ট হইতেছে। তাহলে আমাদের যদি কখনো দরকার হয় যে আমি অল্প কিছু লেখা ভেঙে প্রিন্ট দিতে চাই, তাহলে ওখানে কার্সর রাখতে পারেন, রাখার পরে যদি আপনি এখান থেকে ব্রেকে ক্লিক করেন, পেজ ব্রেকে ক্লিক করার সাথে সাথে এটা ভেঙে যাবে, এইটুকে একটা পেজ আসবে, এই লেখাটুকে একটা পেজে আসবে, এই লেখাটুকে অন্য একটা পেজে আসবে, এই লেখাটুকে অন্য একটা পেজে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। পর এখানে 4টা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই 4টা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে প্রথম যেটা আছে সেটার নাম হলো গাইডলাইন্স। গাইডলাইনে ক্লিক করলে এখানে দেখবেন গাইডলাইনটা উঠে গেছে। এর মানে এখান থেকে মাইক্রোসফট এক্সেল থেকে যে গাইডলাইনগুলো ছিল, ঘর ছিল, দাগগুলো ছিল, এগুলো চলে যাবে। আবার যদি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে এই দাগগুলো আবার চলে আসবে। এখান থেকে যদি প্রিন্টে ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই গাইডলাইনগুলো সহই প্রিন্ট হবে। আমরা যদি এই গাইডলাইন এখানে প্রিন্টে ক্লিক করে দিই, এখন যদি আমরা প্রিন্ট দিই দেখেন যে এই গাইডলাইন কি হইতেছে, সহ প্রিন্ট হইতেছে। আবার যদি এটা বাদ দিতে চান এটা বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে, উঠে দিলে। এখন যদি ওর প্রিন্ট দেন দেখেন প্রিন্ট করলে এই গাইডলাইনগুলো এখন আর আসবে না। এরপরে হেডিং,
এই যে 1 2 3 ABCD এগুলো হলো কলাম হেডিং রো হেডিং। এই কলাম হেডিং রো হেডিং যদি আপনি বাদ দিয়ে দিতে চান এখানে টিক চিহ্নটা তুলে দেন, দেখেন কলাম হেডিং রো হেডিং বাদ হয়ে গেছে। পিন করলে এই কলাম হেডিং রো হেডিং দেখেন বাদ হয়ে গেছে, এগুলো আর আসবে না বা এখানেও দেখাতেছে না। আমরা যদি চাই যে না এই কলাম হেডিং রো হেডিং এগুলো দরকার, তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন এটা চলে আসছে, যদিও এখানে স্ক্রিনে দেখাতেছে, আমরা পিন করলে কি হবে না, এটা আসবে না। দেখেন পিন করলে এটা আসবে না। যদি আমরা চাই যে না কলাম হেডিং রো হেডিং সহ আমরা পিন করব, তাহলে এখানে পিনটে ক্লিক করে দেন। পিনটে ক্লিক করে দিলে এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখা যাবে যে এই কলাম হেডিং রো হেডিং সহ প্রিন্ট হইতেছে। তার মানে আমরা সবগুলো যদি দাগ দিয়ে দেই, সবগুলো টিক চিহ্ন দিয়ে দিলাম, এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা এই কলাম হেডিং রো হেডিং সহ প্রিন্ট করতে পারতেছি, প্রত্যেকটা গাইডলাইন সহ প্রিন্ট করতে পারতেছি। ঠিক আছে, তাহলে এখানে এই দুইটা টিক চিহ্ন দিয়ে থাকে না, আমরা সবসময় এই দুইটা টিক চিহ্ন বাধ্যতামূলক, এই দুইটা টিক চিহ্ন সবসময় দিয়েই থাকে। তাহলে এটা গাইডলাইনের যে টিক চিহ্নটা দিয়ে শিখলাম, এটা দিলে কি হবে, এই যে দাগগুলো পিন করলে আসবে, এই হালকা দাগগুলো এগুলো পিন করলে আসবে। আর এই পিনটে ক্লিক করলে কি হবে, যে এই যে উপরে যে কলাম হেডিং এবং রো হেডিং আছে এগুলা আসবে, পিন করলে পিনটে আসবে। তাহলে আমরা এটা ভালোভাবে বুঝতে পারলাম। একটু আলোচনা করব। যদিও ফর্মুলার ভিতরে অনেকগুলো কাজ আছে, তবে আমরা এগুলো বিভিন্ন শীটের মাধ্যমে প্রয়োগ করে দেখাবো। এখানে বিভিন্ন ফাংশনের কাজ আছে। এটা অটোসাম, যোগ করাগুলো আমরা যদি চাই যোগ করব, এই কটা যোগ করে ফেলবো, অটোসামে ডবল ক্লিক করলে কি হবে, এই সবগুলো যোগ হবে। এছাড়াও আরও বিভিন্ন লজিক সূত্রগুলো এখানে প্রয়োগ করা যায়। এগুলো আমরা বিভিন্ন শীট তৈরি করে করে ওই শীটে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখাবো। এরপরে এখন দেখাবো টেক্সট প্রেসিডেন্টের একটু কাজ আছে। যে টেক্সট প্রেসিডেন্টের কাজটা হলো যে আমরা যদি অনেক সময় যোগ করি, কোনটা কোনটা যোগ করা হয়েছে এটা আমাদের মনে থাকে না অনেক সময়। যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা দেখে নিতে পারি এই টেক্সট প্রেসিডেন্টের সাহায্যে যে কোনটা কোনটা যোগ করা হয়েছে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে কীভাবে যোগ করে কীভাবে। আমরা যদি এর আগেও দুইবার যোগ করা শিখছি, যে এখানে সেল পয়েন্টার রেখে যদি আমি এই অটোসামের উপরে ডাবল ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কিন্তু আমরা যদি কখনো চাই আমরা কোনো মাঝখান থেকে কোনো লেখা আমরা যোগ করতে চাই, তাহলে আপনাকে মাঝখান থেকে যদি কোনো লেখা যোগ করার প্রয়োজন হয় তাহলে প্রথমে আপনাকে লিখতে হবে সমান 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 দেওয়ার পরে এবার সাম লিখবেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করবেন। এরপরে যাকে যাকে যোগ চিহ্ন দিতে, যাকে যাকে যোগ করতে চান তাকে ক্লিক করবেন আর কিবোর্ড থেকে যোগ চিহ্ন বসাতে থাকবেন, ক্লিক করবেন আর কিবোর্ড থেকে যোগ চিহ্ন বসাতে থাকবেন। যখন মনে হবে যে আমি আর বসাবো না, শেষ, এখন আপনি কি করবেন, ব্র্যাকেট দিয়ে আটকে দেন, ক্লোজ করে দেন। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে যদি আপনি এখানে ইন্টার দেন তাহলে দেখবেন যে সবগুলো যোগফল বের হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে কোন কোনটা যোগ করে এই যোগফলটা বের করছিলাম আমার মনে নাই, 2 দিন 5 দিন 7 দিন পরে যদি আপনার মনে না থাকে এটা যে কোন কোনটা যোগ করে যোগফলটা বের করা হয়েছে, এটা আপনি দেখতে চান, অথবা আপনার বস আসছে যেটা জানার জন্য যে এই যে আপনি এত টাকা যোগ করছেন, কোন কোন সেলে এটা যোগ করছেন বা কাকে কাকে যোগ করে এই যোগফলটা বের করছেন, সেটা যদি আপনি তাকে দেখাতে চান, এখানে সেন্ড পয়েন্টার রাখবেন, রাখার পরে টেক্সট প্রেসিডেন্টে ক্লিক করেন। টেক্সট প্রেসিডেন্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের দেখিয়ে দিবে যে কোন কোন সেলগুলো যোগ করে এই যোগফলটা বের করা হয়েছে। আবার রেজাল্টের উপরে সেল পয়েন্টার রেখে রিমুভ অ্যারোতে ক্লিক করলে এটা চলে যাবে। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে কীভাবে যোগ করতে হয়। যোগের জন্য প্রথমে আমাদের সমান সমান দিতে হয়, এরপরে সাম লিখতে হয়, SUM সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপরে যাকে যাকে যোগ করতে থাকবো তাকে ক্লিক করব আর যোগ চিহ্ন দিতে থাকবো, ক্লিক করব আর যোগ চিহ্ন দিতে থাকবো, ক্লিক করব আর যোগ চিহ্ন দিতে থাকবে। এরকমভাবে আমরা কি করতে পারি, ভেঙে ভেঙে মাঝখান থেকে যে কয়টা সেল যোগ করা দরকার সেটা আমরা কি করতে পারবো, যোগ করতে পারবো। যখন শেষে যাবো যে আর যোগ করবো না তখন ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, এবার ইন্টার দিয়ে দেন, দেখেন যোগফল বের হয়ে গেছে। আর যদি কখনো আমরা ভুলে যাই যে কোন কোনটা যোগ করে এই যোগফলটা বের করছি, এটা দেখার জন্য যোগফলের উপর কার্সর রাখবেন, রাখার পর টেক্সট প্রেসিডেন্টে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে কোন কোনটা যোগ করা হয়েছে। আবার এটা যদি রিমুভ অল অ্যারোতে ক্লিক করে দেন এটা আবার চলে যাবে। আমরা যদি এটা পিন করি দেখবেন যে এরকম অ্যারো সহই প্রিন্ট হবে।
ঠিক আছে, বোঝার সুবিধার্থে আমরা বুঝতে পারবো। প্রিন্টের ক্ষেত্রেও আমরা বুঝতে পারবো যে কাকে কাকে প্রিন্ট করা হয়েছে। যদিও আপনার প্রিন্ট করার আগে এখানে প্রিন্ট এরিয়াটা দিয়ে দিবেন, কারণ প্রিন্ট এরিয়া না দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন না কোন সেলের ভেতরে কোন লেখাগুলো আছে। আমরা এখান থেকে প্রিন্ট এরিয়া দিয়ে দিলাম, বর্ডার দিয়ে দিলাম আর কি। বর্ডার দেওয়ার পরে এখন যদি আমরা দেখি পিন পিউর সাহায্যে, তাহলে দেখতে পারবেন আপনি যে কোন কোন সেলেরটা যোগ করছি আমরা, এখানে সুন্দরভাবে সেটা দেখাইতেছে। পিন করলে এরকমই প্রিন্ট হবে। এটা বাদ দিতে চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। এখানে সেল পয়েন্টার রেখে ফর্মুলাতে ঢুকবেন, ট্রান্সপ্রেসিডেন্ট রিমুভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ডাটা মেনুর কাজ শিখব। ডাটা শব্দ অর্থ তথ্য, ইনফরমেশন শব্দের অর্থ তথ্য। তবে ডাটাটা হলো একটু ব্যাপক আকৃতির তথ্য, ইনফরমেশনটা হলো অল্প আকৃতির তথ্য। এই একটা সুন্দর করে ডাটা বোঝানোর সুবিধার্থে তৈরি করে ফেলছি। প্রথমে এখানে আইডি নাম্বার দিয়ে আছে, এরপরে নাম দিয়ে আছে, এরপরে সেলে নামে, এরপরে জব টাইটেল, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, জয়েন্ট ডেট, স্যালারি। এরকম একটা ডাটা করছি। ডাটাটা আরও অনেক বড়ও থাকতে পারে অথবা ছোটও করতে পারেন। বোঝানোর সুবিধার্থে যেহেতু আমরা এটা অরিজিনাল কোনো স্যালারি শিট না, আমরা বোঝার সুবিধার্থে অল্প কিছুই তথ্যগুলো সংরক্ষণ করছে। যদি এটা অরিজিনালি কোনো ডাটা হইতো, তাহলে তাদের প্রথম তাদের আইডি নাম্বার থাকবে, তারপরে তাদের নিজের নাম থাকবে, পিতামাতার নাম থাকবে, এরপরে অ্যাড্রেস থাকবে, ডিটেলস থাকবে। ঠিক আছে, যেহেতু এটা বোঝার সুবিধার্থে তার জন্য মেন জিনিসগুলো এখানে শুধু তোলা হয়েছে। সম্পূর্ণ ডাটার কাজটা আমাকে ভালোভাবে বুঝতে হবে, কারণ ডাটা অনেক গুরুত্বপূর্ণ। চলেন শুরু করি। ডাটার প্রথমে যে কাজটা দেখবো সেটার নাম হলো শর্ট। শর্টের কাজটা হলো শুধু ক্রমানুসারে সাজানো, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এর আগের ক্লাসে আমরা দেখাইছিলাম যে শর্টের কাজটা, তারপরে এখানে একবার দেখিয়ে দিই যে দেখেন এখানে আইডি নাম্বারটা ক্রমানুসারে সুন্দরভাবে সাজানো নাই। যদি আমরা সাজাতে চাই, অ্যাসেন্ডিংয়ে ক্লিক করলাম, অ্যাসেন্ডিং ক্লিক করার সাথে সাথে দেখেন আইডি নাম্বারগুলো সুন্দর ক্রমানুসারে হয়ে গেল। আর ডিসেন্ডিং সিলেক্ট করলে, জেড টু এ সিলেক্ট করলে দেখবেন যে বড় থেকে ছোট সাজবে, আর এ টু জেড সিলেক্ট করলে ছোট থেকে বড় সাজবে। এটা যদি আপনি লেটারগুলো সাজান তাহলে লেটার অনুযায়ী সাজবে, আর যেগুলা সংখ্যা সেগুলো সংখ্যা অনুযায়ী আপনি সাজাতে পারবেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম শর্টের কাজটা শুধু ক্রম অনুসারে সাজানো হয়, ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট। এরপরে যে অপশনটা আছে সেটা নাম হলো ফিল্টার। ফিল্টার শব্দটা সাকা, তথ্যগুলোকে সেকে সেকে বের করা। প্রথমে তথ্যগুলো সিলেক্ট করার পরে, সম্পূর্ণ ডাটাটা সিলেক্ট করার পরে যদি আমরা ফিল্টারে ক্লিক করি, ফিল্টারে ক্লিক করলে সবগুলো কলামেই দেখেন একটা করে ফিল্টারের একটা করে টিক চিহ্ন চলে আসছে। এখন এই ফিল্টার সাহায্যে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো সেকে সেকে বের করে নিয়ে আসতে পারবো। যেমন মনে করি আমরা এখানে 20,000 লোকের একটা ডাটা এখানে তৈরি করা আছে। আমরা শুধু এখানে ছেলেদের আলাদা দেখতে চাই এবং মেয়েদের আলাদা দেখতে চাই। তাহলে আমরা সেক্সের ঘরে ছেলে এবং মেয়েদের যে টাইটেল, সে ঘরে ঢোকার পরে এখানে সিলেক্ট অল লেখা আছে, এখান থেকে আমরা শুধু যেহেতু ছেলেদের দেখব, এফ উঠিয়ে দিলাম, শুধু এম এ টিক চিহ্ন দিয়ে ওই ক্লিক করে দিলাম, শুধু ছেলেগুলো দেখাইতেছে। এখন যদি আবার ছেলে বাদ দিয়ে যদি মেয়েদের দেখতে চাই, ফিমেল, তাহলে এফ এ টিক চিহ্ন দিয়ে দিলাম, এবার শুধু কি ফিমেল মহিলাদের দেখাইতেছে। আবার যদি পুরো ডাটাটা আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে চাই, তাহলে সিলেক্ট অলে ক্লিক করব, ওকে ক্লিক করব, সব তথ্যগুলো আবার আগের অবস্থায় চলে আসছে। একই সিস্টেমে আমরা যদি দেখতে চাই আমাদের এই অফিসে কতগুলো অফিসার আছে, আমরা সবগুলো টিকসন উঠে দিয়ে শুধু অফিসার সিলেক্ট করলাম, ওকে ক্লিক করলাম, তাহলে আমাকে এই অফিসারের ডিটেলসগুলো দেখাতেছে যে এই কয়জন অফিসার আছে, এই 3জন ছেলে, এই 1জন মেয়ে, তাদের বাড়ি কোথায়, কত টাকা বেতন পায়, কত তারিখে জয়েন করছে, ডিটেলস দেখাইতেছে। আমরা যদি এটা আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাই ডাটাটা, তাহলে সিলেক্ট অল দিয়ে আগের অবস্থায় কী করতে পারবো, ফিরিয়ে নিতে পারবো। আমরা যদি শুধু জানতে চাই যে এডুকেশন ডিপার্টমেন্টে কতজন চাকরি করে, শুধু সেটা দেখব, তাহলে সিলেক্ট অল উঠে দিয়ে আমি শুধু এডুকেশন ডিপার্টমেন্ট সিলেক্ট করে ওকে ক্লিক করলাম, তাহলে দেখাইতেছে শুধু এডুকেশন ডিপার্টমেন্টে এই কয়জন লোক কাজ করে। অল দিলাম, ওকে ক্লিক করলাম, আগের অবস্থায় ফিরে আসলো। আমি যদি দেখতে চাই শুধু সব ডিস্ট্রিক্ট আমার প্রয়োজন নেই, এখান থেকে আমি শুধু টাঙ্গাইল ডিস্ট্রিক্টের লোকগুলো দেখব, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সিলেক্ট করে ওই ক্লিক করলাম, তাহলে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যতজন লোক আছে সবগুলো লোক এখানে শো করবে। আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা সিলেক্ট অল, ওকে। এরপরে যদি আমরা জানতে চাই একই ডেটে কয়জন লোক নিয়োগ দেওয়া হয়েছিল, যে 2003 সালে কতজন লোক নিয়েছিল, কতগুলো লোক নিয়োগ দেওয়া হয়েছিল, এটা আমরা এখন দেখব। তাহলে 2003 সিলেক্ট করে ওকে ক্লিক করলাম, তাহলে সাথে সাথে 2003 সালে যতজন লোক
নিয়োগ করা হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল, সবগুলো লোক এখানে শো করতেছে। আবার ডাটা আগের অবস্থায় নেওয়ার জন্য আমরা সিলেক্ট অল সিলেক্ট করে ওকে ক্লিক করলাম, আগের অবস্থায় ফিরে আসলো। এরকম আমরা স্যালারির ভিতর থেকেও কী করতে পারি, একটা স্যালারি সিলেক্ট করতে পারি, ওই স্যালারিতে যতজন লোক আছে সবগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি যে এই 30,000 টাকা বেতন পায় কয়জন লোক, বা আমরা একটা স্যালারি সিলেক্ট করলে ওই স্যালারির ভিতরে ওই স্যালারির একই সিস্টেমে আমরা স্যালারিগুলো দেখতে পারি। যদি একই ধরনের স্যালারি অনেকগুলো লোকে পায়, তাহলে যে স্যালারি দেখা দরকার যে এই স্যালারিটা কতজন লোকে পায় এত টাকা, তাহলে আমরা সিলেক্ট করে ওকে ক্লিক করবো, তাহলে এই টাকাটা একজন লোকে পায়। কারণটা হলো যে আমরা যেহেতু কয়েকটা মানুষের ডাটা তৈরি করছি, তার জন্য এটা দেখাইতেছে না যে একজনে দেখাতেছে, ঠিক আছে। কিন্তু যদি একই ধরনের স্যালারি 2-3 জনের থাকতো, তাহলে সবগুলো এখানে শো করতো। যেমন এই লোকটা 2500 বেতন পায়, আমরা বোঝার সুবিধার্থে এটাকেও কী করে দিলাম, 2500 করে দিলাম। এখন যদি আমরা এটার ভিতর থেকে শুধু 2500 সিলেক্ট করি, তাহলে দেখবেন যে শুধু 2500 যে কয়জন আছে সবগুলো দেখাবে। আমরা সিলেক্ট অল উঠে দিয়ে শুধু আমরা 2500 সিলেক্ট করে ওকে ক্লিক করলাম যে 2500 আছে এই দুজনের। এরকম আমরা বোঝার সুবিধার্থে এটা দেখাইলাম। তাহলে যখন এই ডাটার ফিল্টারের কাজটা শেষ হয়ে যাবে, তখন আমরা ফিল্টারে আরেকটা ক্লিক করার সাথে সাথে এই ফিল্টার টিকচিহ্নগুলো সব চলে যাবে, আগের অবস্থায় ডাটাটা ফিরে আসবে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ এখানে কাজ দেখালাম। শর্টের কাজটা শুধু ক্রমানুসারে সাজানো হয়, ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোটো। ফিল্টার কাজ দেখালাম যে কোনো তথ্যকে সেকে সেকে দেখা। এরপরে যে গুরুত্বপূর্ণ কাজটা আছে সেটার নাম হলো টেক্সট টু কলাম। টেক্সট টু কলামটা হলো যে একটা সেলের ভিতরে যদি আমরা কোনো লেখা লিখে ফেলি, এটা কলমে ঢুকাইতে চাইলে টেক্সট টু কলমের সাহায্যে এটা কলমের ভিতরে প্রবেশ করানো যায়। তাহলে এই টেক্সট টু কলম বোঝার জন্য আমরা একটা সেলের ভিতরে কিছু লিখছি, কিছু তথ্য একটা সেলের ভিতরে লেখার পরে দেখেন এখান থেকে এই পর্যন্ত কোনো দাগ নাই, কলমের কোনো দাগ এখানে পড়ে নাই, ফাঁকা আছে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত একটা সেলের ভিতরে আছে। আমি যদি চাই এই লেখাটুকু প্রতিটা কলামের ভিতরে ঢুকাবো, তাহলে ঢুকাতে পারবো। কিভাবে? প্রথমে সেল পয়েন্টার রাখতে হবে। যদি এটা আপনি সিলেক্ট করেন তাহলে কাজ করবে না, টেক্সট কলাম কি করবে না, কোনো কাজ করবে না। অথবা যদি আপনি কার্সর অন্য কোথাও রাখেন, তাহলে এটা কি করবে না, কাজ করবে না। আপনাকে কি করতে হবে, একদম প্রথমে সেল পয়েন্টার রাখতে হবে। রাখার পর টেক্সট কলামে ক্লিক করলে এরকম একটা আপনাকে বক্স দেখাবে। এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে ডাটা প্রিভিউ দেখাবে। আরেকবার নেক্সটে ক্লিক করলে তাহলে দেখবেন এটা ফিক্সড হয়ে গেছে, যার যার কলমে চলে গেছে। এবার আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা কলমে চলে গেছে। এটাই হলো টেক্সট টু কলমের কাজ, যে একটা লেখাকে কীভাবে কলমে প্রবেশ করানো যায়। কাজটা সেটার নাম হলো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, কারণ আমরা বেশিরভাগ সময়গুলো যখন আমরা স্যালারিগুলো তোলার সময় যেহেতু এগুলো সংখ্যা, একটা সংখ্যা বেশি হয়ে গেলে দেখা যায় যে টাকার অ্যামাউন্টগুলো অনেক বেড়ে যায়। একটু কম হয়ে গেলে, একটা সংখ্যা কম হয়ে গেলে টাকার অ্যামাউন্টগুলো একদম কমে যায়। যেরকম মনে করি আমরা এখানে 12,000 টাকা লিখতে হবে আমাকে। 12,000 টাকা লেখার জন্য আমি যদি একটা শূন্য বেশি দিয়ে ফেলি, তাহলে দেখবেন যে 12,000 টাকা একটা শূন্য বেশি দিয়ে ফেললাম। বেশি দেওয়ার সাথে সাথে কি হবে, এইখানে 1,20,000 টাকা বড় ধরনের একটা অ্যামাউন্ট গরমিল হয়ে গেল। আবার যদি আপনি 12,000 টাকা লেখবার যায় যদি একটা শূন্য কম দিয়ে দেন, তাহলে কি হয়ে যাবে, 1200 টাকা হয়ে যাবে। তো এইরকম স্যালারি তোলার ক্ষেত্রে যদি আমরা বড় বড় ভুল থেকে রক্ষা পেতে চাই, তাহলে আমরা ডাটা ভ্যালিডেশন করে এগুলোর ভিতরে স্যালারি তুলতে পারি। তাহলে দেখা যাবে যে এই বড় বড় ভুল থেকে আমরা রক্ষা পেতে পারবো। তাহলে চলেন শুরু করি। প্রথমে যে সেলগুলোতে আমরা স্যালারি বসাবো সেই সেলগুলো প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলে এরকম ডাটা ভ্যালিডেশনের একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা ডেসিমাল সিলেক্ট করব। অ্যালোর ঘর থেকে যখন আমরা ডেসিমাল সিলেক্ট করব, তখন এখানে দুইটা ঘর হয়ে যাবে। একটা হলো মিনিমাম লেখা আছে, একটা হলো ম্যাক্সিমাম লেখা আছে। মিনি শব্দ অর্থ ছোট, মিনিমাম কমপক্ষে। যে আমরা মনে করলাম, আমরা ধরে নিলাম যে আমাদের এই কোম্পানিতে সর্বনিম্ন বেতন হলো 5,000 টাকা, সর্বনিম্ন 5,000 টাকা। আর সর্বোচ্চ স্যালারি আমরা এখানে ধরে নিলাম 25,000 টাকা। তাহলে সর্বনিম্ন 5,000, সর্বোচ্চ 25,000 টাকা। এরপর
ইরোড অ্যালার্টে ক্লিক করব। ইরোড অ্যালার্টে ক্লিক করার সাথে সাথে এখানে স্টপ লেখা আছে, এখান থেকে ওয়ার্নিং সিলেক্ট করবেন। ওয়ার্নিং, যে আমরা যদি কখনো স্যালারি তোলার সময় কোনো ভুল করি তাহলে কম্পিউটার আমাদের ওয়ার্নিং দিয়ে জানিয়ে দিবে। এরপর টাইটেলে আপনি একটা নাম লিখে ফেলবেন। তাহলে এখান থেকে আমরা ওয়ার্নিং সিলেক্ট করলাম, স্টাইলের ঘর থেকে ওয়ার্নিং সিলেক্ট করলাম। এরপরে টাইটেলের ঘরে আমরা একটা নাম লিখে দিলাম। এরপরে ইরোর মেসেজের ঘরে আমরা একটা মেসেজ লিখে দিলাম। এবার যদি ওকে ক্লিক করি তাহলে এখানে আমরা যখনই স্যালারি বসাতে যাব, অমুকে বেতন পায় 5,000 টাকা, অমুকে বেতন পায় 15,000 টাকা, অমুকে 15,000 টাকা লেখবার যে যখনই আমার একটা শূন্য বেশি হয়ে গেছে সাথে সাথে আমাকে মেসেজ দিতেছে, সেলিম ইউর স্যালারি ইজ নট কারেক্ট, আপনি যে স্যালারিটা লিখছেন এটা ঠিক হয় নাই। তখন আমরা কী করব, ও ভুল হয়েছে, তাহলে আমরা কি করব, আবার সঠিক স্যালারিটা লিখে দিব। এরকম যে আমরা যখনই আমাদের ভুল হয়ে যাবে সাথে সাথে কম্পিউটার আমাদের সিগন্যাল দিয়ে দেখাবে যে আপনি এটা ভুল করে ফেলছেন। তাহলে এরকম যদি আমরা ভ্যালিডেশন দিয়ে রাখি তাহলে দেখা যাবে যে হাজার হাজার মানুষের যখন আমরা স্যালারি তৈরি করতে যাব তখন আমরা খুব দ্রুত স্যালারিগুলো তৈরি করতে পারবো। কারণ আমরা কখনোই এরকম স্যালারি তোলার সময় অনেক সময় দেখা যায় যে একক, দশক, শতক, হাজার এরকম করে আমরা সাধারণত স্যালারি তুলে থাকি, কিন্তু এরকম আর আমাদের গোনার প্রয়োজন হবে না। আমরা শুধু লিখতে থাকবো, ভুল হলে কম্পিউটার সাথে সাথে আমাকে কি করে দিবে, ওয়ার্নিং দিয়ে দিবে যে এটা কম বা বেশি হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যদি এই সেলগুলোর ভিতরে যদি আমরা 5,000 টাকার কম এবং 25,000 টাকার বেশি বসাই সাথে সাথে আমাকে ওয়ার্নিং দিয়ে দিবে। এর ভিতরে যদি আমরা অন্য কোনো সংখ্যা বসাই তাহলে যে কোনো সংখ্যায় বসাতে পারবো এর ভিতরের সংখ্যা, কিন্তু এর বাইরে 1 টাকা বাইরে গেলে একটা কম অথবা 1 টাকা বেশি হলে কম্পিউটার আমাদের সিগন্যাল দিয়ে দিবে যে আপনি ভুল করতেছেন। তাহলে বন্ধুরা আমরা এটা বুঝতে পারলাম যে কিভাবে বললাম যে ভ্যালিডেশন শব্দ তো সীমারেখা, আমরা একটা সীমারেখা দিয়ে দিতে পারি যে এই স্যালারি এই সেলগুলোতে শুধু এই রকম স্যালারি বসাবো, এর কম বসবে না, এর বেশি বসবে না। আমরা একটা ভ্যালিডেশন দিয়ে দিব যে এই সেলগুলোতে এত সংখ্যার বেশি বা এত সংখ্যার কম যেন না বসে। মোটের সাহায্যে আমরা দলভিত্তিক উপমোট বের করতে পারি। মনে করি বস আমাদের কাছে জানতে চাইলো যে এই মাসে সবগুলো ছেলে মিলে কত টাকা স্যালারি পাইছে আর সবগুলো মেয়ে একত্রে কতগুলো স্যালারি পাইছে এটা আমাকে একটু দেখান। যদি আমরা এটা দেখাতে চাই তাহলে সাবটোটালের সাহায্যে অতি সহজেই আমরা দেখাতে পারবো। তাহলে এই কাজটা করার জন্য প্রথমে সাবটোটাল, কাদের বেতন বের করতে বলছে বস, ছেলে এবং মেয়েদের। তাহলে আমরা কি করব, ছেলে এবং মেয়েদের যে টাইটেল আছে সেই টাইটেলের ঘরে আমরা সেল পয়েন্টার রাখবো, রাখার পর আমরা শর্ট করব। শর্ট করার পর দেখবেন ছেলে এবং মেয়েগুলো কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এইবার পুরো ডাটাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আমরা এখানে সাবটোটালে ক্লিক করি, এখানে একটা অপশন আসবে সাবটোটালের যে প্রথম অপশনটা আছে সেটার নাম হলো আইডি নাম্বার লেখা আছে এখানে। এখান থেকে আমরা কি করব, যেহেতু আমরা ছেলে এবং মেয়েদের টাকা বের করতে চাই শুধু ছেলে এবং মেয়েদের টাইটেলটা সিলেক্ট করে ওকে ক্লিক করব। তাহলে দেখা যাবে যে সবগুলো ছেলে এবং সবগুলো মেয়ে কত টাকা বেতন পেয়েছে এটা দেখাতেছে। যে আমরা জানতে পারলাম যে সবগুলো ফিমেল মানে মহিলারা বেতন পেয়েছে 23,000, মহিলারা মানে মেয়েরা সবগুলো মেয়ে একত্রে বেতন পেয়েছে 2,32,661 টাকা। সবগুলো ছেলে একত্রে বেতন পেয়েছে 11। একই সিস্টেমে যদি আমরা ছেলেদের স্যালারির দিকে তাকাই তাহলে 1,14,209 টাকা সবটি ছেলেরা এই মাসে বেতন পেয়েছে। এবং গ্র্যান্ড টোটাল ছেলে এবং মেয়ে উভয়ে কত টাকা বেতন পেয়েছে এটা আমাদের এখানে শো করতেছে। তাহলে আমরা অতি সহজেই জানতে পারলাম যে সবগুলো মেয়ে কত টাকা বেতন পেয়েছে, সবগুলো ছেলে কতগুলো বেতন পেয়েছে এবং সব ছেলে এবং মেয়ে উভয়ে কতগুলো টাকা বেতন পেয়েছে। এটা যদি আমরা আগের অবস্থায় ডাটাটা ফিরিয়ে নিতে চাই, ডাটাটা সিলেক্ট করবেন, সাবটোলে ক্লিক করবেন, এখানে রিমুভ অলে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। এখন আমরা মনে করি যে আমরা এখন ডিস্ট্রিক্ট ওয়াইজ টাকাটা দেখতে চাই যে কোন ডিস্ট্রিক্টের লোক কত টাকা বেতন পাইছে এই মাসে। তাহলে প্রথমে আমরা শর্ট করব। কোথায় শর্ট করব, ডিস্ট্রিক্ট শর্ট করতে চাইলে ডিস্ট্রিক্টের যে ঘরে ডিস্ট্রিক্ট লেখা আছে তার প্রথম
টাইটেলটা হলো অ্যাড্রেস, তার মানে আমাদের অ্যাড্রেস অনুযায়ী আমাদের স্যালারিগুলো বের করতে হবে। তাহলে আমরা অ্যাড্রেসে প্রথমে কার্সর রাখবো, রাখার পরে শর্টে ক্লিক করব, তাহলে অ্যাড্রেসগুলো আলাদা হয়ে গেছে। বরিশাল, কুমিল্লা, ঢাকা কি হয়ে গেছে, আলাদা আলাদা সব হয়ে গেছে। এবার পুরো ডাটা সিলেক্ট করতে হবে, সাবটোলে ক্লিক করতে হবে। যেহেতু আমরা এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্যালারি বের করতে হবে, তার জন্য আমরা অ্যাড্রেস সিলেক্ট করবো। এখান থেকে উপরে করতে অ্যাড্রেস সিলেক্ট করার পর ক্লিক করার পরে এখন দেখবো আমরা অ্যাড্রেস ভিত্তিক বের হয়েছে সবগুলো। বরিশাল মিলে কত টাকা বেতন পেয়েছে, কুমিল্লারা মিলে কত পেয়েছে, ঢাকাইরা কত পেয়েছে, সিলেটরা কত পেয়েছে, টাঙ্গাইল ডিস্ট্রিক্টরা মিলে কত পেয়েছে এবং সব ডিস্ট্রিক্ট মিলে কত টাকা বেতন পেয়েছে, পুরো ডাটাটা আমাকে কম্পিউটার দেখিয়ে দিল। এটা আমরা পুরো ডাটা আগের অবস্থায় ফিরে নেওয়ার জন্য সাবটোলে ঢুকে রিমুভ অল দিয়ে দিব। একই সিস্টেম আমরা যদি চাই ডিপার্টমেন্ট অনুযায়ী বের করবো, তাহলে প্রথমে ডিপার্টমেন্টে কার্সর রাখবো, তারপরে এখান থেকে শর্ট করে নিলাম, ডিপার্টমেন্টগুলো আলাদা হয়ে গেছে। এরপরে পুরো ডাটা সিলেক্ট করে সাবটোলে ঢোকার পরে এখানে আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করবো, ওই ক্লিক করবো। তাহলে দেখা যাবে যে এবার ডিপার্টমেন্ট অনুযায়ী স্যালারিগুলো বের হয়ে গেছে, যে অ্যাডমিন ডিপার্টমেন্টে এত টাকা নিচ্ছে বেতন, এরপরে এডুকেশন ডিপার্টমেন্টে এত টাকা বেতন পেয়েছে, মার্কেটিং ডিপার্টমেন্টে এত টাকা বেতন পেয়েছে, প্রোডাকশন ডিপার্টমেন্টে এত টাকা বেতন পেয়েছে, সবগুলো মিলে কত পেয়েছে সেটাও এখানে দেখাইতেছে। তাহলে বন্ধুরা আশা করি সাবটোলটা খুব ভালো করে আপনারা বুঝতে পারছেন। সাবটোলটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ কাজের সুবিধার জন্য আপনাকে এই সাবটোলটা অবশ্যই ভালো করে জানতে হবে। পুরো ডাটা আগের অবস্থায় ফিরে নেওয়ার জন্য আপনি সাবটোলে ঢুকে রিমুভ অল দিয়ে দিবেন, তাহলে ডাটাটা আগের অবস্থায় ফিরে আসবে। এখন আমরা যে কাজটা দেখাবো সেটা হলো রিভিউ। রিভিউর কাজটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখাইছিলাম, এখন মাইক্রোসফট এক্সেলেও একই সিস্টেমে আপনি কী করতে পারবেন, পাসওয়ার্ড দিতে পারবেন রিভিউয়ের সাহায্যে। কীভাবে পাসওয়ার্ড দিতে হয়, ধরেন এই লেখাগুলো আপনি সেভ করে রাখছেন, এখন যে কেউ এই লেখাগুলো কী করতে পারবে, সে ডিলিট করে দিতে পারবে, আপনার কাজগুলো নষ্ট করে ফেলতে পারবে। তার জন্য কী করতে পারেন, আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি প্রোটেক্ট শিটে ক্লিক করবেন, প্রোটেক্ট শিটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাইতেছে, যে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, সংখ্যা অথবা লেটার দ্বারা আপনি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আপনি ওকে ক্লিক করার পরে আবার ওই পাসওয়ার্ডটাই কনফার্মের ঘরে ওই পাসওয়ার্ডটাই আবার দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি প্রথমবার ব্যবহার করছেন ওইটা আবার দিয়ে দিলাম, ওকে ক্লিক করলাম। এখন এটা প্রোটেক্ট হয়ে গেছে। এখন এটা যে কেউ কী করতে পারবে না, কাটতে পারবে না, এমনকি সে যদি এখানে কিছু লিখতে চায় এই শিটের মধ্যে সে লিখতেও পারবে না। অনেক সময় দেখা যায় যে অনেক চেষ্টা করার পরেও আপনার কোনো ক্ষতি করতে পারলো না, তখন আবার কী করতে পারবে, সেই শিটটাই ডিলিট দিয়ে দিতে পারবে। আমরা এর আগে শিখছিলাম যে কীভাবে শিটগুলো ডিলিট দিতে হয়। ডান বাটন ক্লিক করে যদি ডিলিট শিটে ক্লিক করে তাহলে এই শিটটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তার জন্য আপনি আরেকটা প্রোটেক্ট করবেন, এখানে প্রোটেক্ট ওয়ার্ড বুক, এই বুকটা প্রোটেক্ট করে ফেলবেন। একটা বুকের মধ্যে যতগুলো শিট থাকবে সবগুলো শিট প্রোটেক্ট হয়ে যাবে, কোনো শিট ডিলিট করতে পারবে না। তাহলে প্রোটেক্ট ওয়ার্ড বুকে ক্লিক করার পরে প্রথম যে অপশনটা আছে, প্রথম অপশনে ক্লিক করেন। প্রোটেক্টে ক্লিক করার সাথে সাথে আপনি পাসওয়ার্ড চাবে, আপনি পাসওয়ার্ড একটা ইচ্ছা মতো দিয়ে দিবেন, ও ক্লিক করবেন, ওই পাসওয়ার্ডটা আবার চাবে, কনফার্মে আবার দিয়ে দিবেন। ওকে, এখন যদি আপনি এটা সেভ করেন, এখানে না কোনো জিনিস লিখতে পারবে, না যে কোনো জিনিস কাটতে পারবে, এমনকি শিট যদি সে শিটগুলো ডিলিট করতে দিতে চায়, এই শিটগুলো কী করতে পারবে না, সে ডিলিট করতে পারবে না। তার মানে আমরা এখন 100% সুরক্ষিত, যে আমাদের না এই শিটের কোনো ক্ষতি করতে পারবে, না আমার লেখার কোনো ক্ষতি করতে পারবে। আবার যখন আপনি নিজের কাজ হবে, তখন আপনি নিজে যদি কিছু লিখতে চান তাহলে তো প্রোটেকশন অবশ্যই ছুটে নিতে হবে। তখন কি করতে হবে, আনপ্রোটেক্ট শিটে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা সঠিক পাসওয়ার্ড দিতে পারলে কম্পিউটার আপনাকে পাসওয়ার্ডটা ছুটিয়ে দেবে। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে কিভাবে পাসওয়ার্ড সেট করতে হয়, আবার কিভাবে পাসওয়ার্ডগুলো রিমুভ করতে হয়। এখন আমরা ভিউ মেনুর একটু কাজ দেখব। ভিউ মেনু মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সুন্দরভাবে বুঝিয়েছিলাম যে কীভাবে ভিউ মেনুর কী কী কাজ। এখানে 5টা পেজের ধরন আপনারা ক্লিক করে করে দেখে নিতে পারেন। এগুলো যেহেতু অনেক সহজ, এগুলো আর নিয়ে আলোচনা করলাম না। এক্সেল এমনি অনেক বড় একটা প্রোগ্রাম। আমরা বিভিন্ন এরপরে এটা শেষ হওয়ার পরে আমরা বিভিন্ন শিট তৈরি করা শেখাবো, আর বিভিন্ন শিটের মধ্যে কীভাবে বিভিন্ন ফর্মুলা প্রয়োগ করতে হয় সেটা দেখাবো। তার জন্য এই যেগুলো অল্প সহজ, একদম কাজে লাগে না বললেই চলে, এগুলো শিখিয়ে ভিডিওটা অনেক বড় করে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। তারপরে যারা আপনারা নতুন আছেন তারা যদি এগুলা দেখতে চান, আমার মাইক্রোসফট ওয়ার্ডের যে কোর্সটা আছে সেটা আপনি ভালো করে পুরো সম্পূর্ণ কোর্সটা দেখে নেবেন, তাহলে দেখতে পারবেন এগুলো সব আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেলের সাথে 80% কাজে মিল আছে।
যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা ভালোভাবে পারলে এক্সেলের 80% কাজ আপনি এমনি এমনি পাবেন। যে কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডে নেয় শুধু সেই কাজগুলো আমরা এখানে সময় নিয়ে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিউম্যানের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো ফ্রিজের কাজটা আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয়, যদিও ফ্রিজের কাজটা একটু জটিল। বড় বড় শীট তৈরি করার সময় এই ফ্রিজটা ব্যবহার করা হয়। যেরকম আমরা যদি এখানে আমরা নামগুলো শো করতেছে, যদি আমরা এই ফাইলটা বেশি বড় হয় তাহলে আমরা যখন ডানের দিকে যাব তখন নামগুলো কি হবে, যখন আমরা এদিকে যেতে থাকবো তখন নামগুলো এখান থেকে আমাদের ডেস্কটপের মনিটর থেকে দেখেন নামগুলো হাইড হয়ে যেতেছে। ঠিক আছে, আমরা যখন এই পর্যন্ত আসতেছি তখন আমরা বুঝতে পারতেছি না যে আসলে এই সেলের ভিতরে কী নাম আছে। আমরা যদি এরকম যদি চাই যে কোনো একটা কলম, কোনো একটা রো এরকম সবসময় এটার উপরে থাকবে, আমি যতই এদিক ওদিক নড়াচড়া করি না কেন এখানে ফ্রিজ হয়ে থাকবে, এটা আর নড়াচড়া করবে না, এটা ফিক্সড হয়ে থাকবে, তাহলে আমরা এটা করে নিতে পারি। প্রথমে আমরা যেটা ফ্রিজ করতে চাই সেখানে সেল পয়েন্টটা রাখবো, রাখার পর এখানে আমরা ফ্রিজে ক্লিক করব। ফ্রিজে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, একটা হলো রো ফ্রিজ করা যাবে আর একটা হলো কলম ফ্রিজ করা যাবে। যেহেতু আমরা এখন কলম ফ্রিজ করব, প্রথমে আমরা কলমে ক্লিক করলাম। কলমে ক্লিক করার সাথে সাথে এটা ফ্রিজ হয়ে গেছে। এখন যখন আমি এটা লিখতে লিখতে এদিকে যাব, দেখবেন যে এদিকে যখন আমি যাইতেছি তখন দেখবেন যে ওই কি হয়েছে, ওই নামটা ফ্রিজ হয়ে যেতেছে। আমি যত এদিকে যাই দেখেন সব নামগুলো ভিতরে ঢুকতেছে, কিন্তু এই নামটা আমাকে সবসময় শো করবে। এরকম বড় বড় শিটের ক্ষেত্রে এরকম ফ্রিজ করে রাখা প্রয়োজন হয়। যদি আপনি এরকম ফ্রিজ করে রাখেন, বিভিন্ন শিট তৈরি করার সময়, বিভিন্ন শিটে এন্ট্রি দেওয়ার সময় আপনার সুবিধা হবে যে আপনি যত বড় শিটে আপনি নড়াচড়া করেন না কেন, যেটা আপনার মূল লক্ষ্য, যেটা আপনার সবসময় দেখা প্রয়োজন, সেটা আপনি এটা নড়াচড়া করবে না, অন্য সবগুলো ভিতর দিকে ঢুকে যাবে কিন্তু এটা ঢুকবে না। এটাই হলো ফ্রিজের কাজ। একই সিস্টেম আমরা যদি এই এইখানে কলম ফ্রিজ করলাম, আমরা যদি এই রোটা ফ্রিজ করতে চাই তাহলে সেটাও করতে পারবো। যে এই রোগুলো যখন আমরা নিচের দিকে আসবো তখন আমরা দেখতে পারবো না যে আসলে এইখানে কি লেখা আছে, এটা বাংলা না ইংলিশ না কোন সাবজেক্ট, এটা আমরা দেখতে পারতেছি না। কিন্তু আমরা যদি চাই যে আমরা এটাও ফ্রিজ করে রাখবো তাহলে আমরা এটাও ফ্রিজ করে রাখতে পারবো। ফ্রিজে যাওয়ার পর যদি আমরা রো ফ্রিজ করি তাহলে দেখা যাবে যে এখন হলো রুফটা ফ্রিজ হয়ে গেছে। এর মানে কি, আমরা যতই নড়াচড়া করি না কেন, যতই দূরে যাই না কেন, এখন এই রোটা সবসময় এখানে ফ্রিজ হয়ে থাকবে। ঠিক আছে, আমরা বিভিন্ন কাজের সুবিধার্থে এরকম ফ্রিজ করে নিতে পারবো। আশা করি এটা বুঝতে পারছেন। এটা যখন আপনি বড় বড় ধরনের শীট করবেন তখন এটা আপনার প্রয়োজন হবে। আজকে এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন হলো, যদি ভালো লাগে একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমরা কিছু শীট দেখাবো আপনাদের। মেনুর কাজগুলো যেহেতু যেগুলো অনেক গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু ভালোভাবে দেখাইতে চেষ্টা করলাম, আর যেগুলো এত গুরুত্বপূর্ণ না ওগুলো আমরা অধিকাংশ জিনিসই বাদ দিয়ে দিয়েছি। আর কিছু জিনিস আছে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মিল আছে, যেগুলো মাইক্রোসফট ওয়ার্ড যেহেতু ভালোভাবে দেখানো হয়েছে, ওই মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এটা ভালোভাবে দেখে নিতে পারেন। এরপরে আরও কিছু আমরা শীট দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে, যে বিভিন্ন সূত্রগুলো কীভাবে প্রয়োগ করতে হয়। তাহলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।